বন্ধুরা, মার্কেট যখন কারেকশন নয় তখন হয়তো আপনাদের পোর্টফোলিও খুব বেশি কারেকশন নেয়। আবার মার্কেট যখন উপরের দিকে ওঠা শুরু করে তখন হয়তো আপনাদের পোর্টফোলিও অতটা বেশি ওঠা শুরু করে না যতটা ওঠা উচিত, কিংবা মার্কেট যতটা উঠছে। এর বিভিন্ন কারণ হতে পারে এই পার্টিকুলার ফেনোমেননের জন্য, কিন্তু তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে কারণটা আমার মনে হয় সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন। কারণ আপনারা সবথেকে বেশি রিটার্ন পাওয়ার জন্য একদম অ্যাগ্রেসিভ ইনস্ট্রুমেন্টগুলোতে ইনভেস্টমেন্ট করে রেখেছেন। সেই জন্য আপনারা যখন বাই করছেন, সেটা মিউচুয়াল ফান্ড হোক কিংবা স্টকস হোক, সেগুলো যখন একটু কারেকশানে যাচ্ছে মার্কেট, সেই অ্যাগ্রেসিভ ইনস্ট্রুমেন্টগুলো একটু বেশি কারেকশানে যাচ্ছে, সেজন্য আপনার পোর্টফোলিওতে সেটা রিফ্লেক্টেড হচ্ছে। কিন্তু যখন মার্কেট রিকভার করা শুরু করে তখন অ্যাগ্রেসিভ ইনস্ট্রুমেন্টগুলো সবার আগে রিকভার করা শুরু করে না, কিংবা করলেও অনেক নিচের থেকে সে উপরের দিকে আসা শুরু করে। সেক্ষেত্রে স্টেবল ইনস্ট্রুমেন্টগুলো খুব তাড়াতাড়ি প্রফিটেবল হয়ে যায়, কিন্তু অ্যাগ্রেসিভ একটু সময় লাগে। আজকের ভিডিওতে এই জিনিসটা ফেনোমেননটা কী সেটা আমি বোঝাবো, এবং পোর্টফোলিওকে সঠিকভাবে কীভাবে ডাইভার্সিফাই করতে হয় সেই জিনিসটা বোঝাবো। অনেকের এই ভিডিওতে অনেক কিছু জানার রয়েছে, কারণ যারা অনেকে ভাবছেন যে আজকে আমি খুব অ্যাগ্রেসিভভাবে ইনভেস্টমেন্ট করে ফিউচারে প্রচুর ওয়েলথ বানাবো, যেরকম সবাই দেখায়, মানে 30 গুণ 40 গুণ টাকা হয়ে যাবে। রিয়েলিটি কিন্তু ওর থেকে অনেক দূরে। রিয়েলিটি আমাদেরকে সেটাই শেখায় যেটা অ্যাকচুয়ালি পসিবল। আর অনেক সময় আমরা ক্যালকুলেটারে মাল্টিপ্লিকেশনের বাটনটা এতবার করে আমরা টিপি, তো সেজন্য আমাদের মনে হয় যে আমাদের ইনভেস্টমেন্ট প্রচুর গুণে বেড়ে যাবে। সেটা কিন্তু সবসময় সত্যি নয়। বন্ধুরা, আমার নাম প্রতীক ঘোষ। এই চ্যানেলে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডের সম্পর্কে বিভিন্ন টপিক আলোচনা করা হয়। যদি চ্যানেলটি পছন্দ হয় অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে শারদার প্রীতি শুভেচ্ছা দিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করছি। আজকে ভিডিওটি শর্ট থাকবে, কিন্তু যে ইনফরমেশনগুলো থাকবে সেগুলো খুব ভ্যালুয়েবল। এই ভিডিওর পরে একবার আপনারা নিজেদের পোর্টফোলিওকে চেক করে নেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কার কত পার্সেন্ট কোথায় ইনভেস্টেড রয়েছে। ফান্ড না বললেও অ্যাটলিস্ট কী ধরনের ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করেছেন সেটা অবশ্যই জানাবেন। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। বন্ধুরা, ইনভেস্টমেন্ট অনেক ধরনের হতে পারে। তার ভিতরে মোটামুটি আমি 4-5 ভাবে ইনভেস্টমেন্টকে ভাগ করি। সবার প্রথমে অনেকে কী করেন, ক্যাশ টাকা রেখে দেন ব্যাংকে। এটাও এক ধরনের ইনভেস্টমেন্ট হিসেবে আমি ধরতে পারি। যেহেতু ক্যাশ টাকা ব্যাংকে একটা সুদ দেয়, সেজন্য এটাকে আমরা অনেকে ইনভেস্টমেন্ট হিসেবে এটাই বোঝেন। যাদের অতটা অ্যাওয়ারনেস নেই তারা ক্যাশ রেখে দেয়, এটাই করে। কিন্তু অবশ্যই সেভিংস অ্যাকাউন্টে সেই ক্যাশ টাকাটাকে আপনাকে রাখতে হবে। আদারওয়াইজ যদি ক্যাশ তুলে বাড়িতে রাখেন তাহলে কোনো রিটার্ন হবে না। এরপরে থাকছে কিছু ডেট ফান্ড কিংবা ডেট ইনস্ট্রুমেন্ট হতে পারে, ফিক্সড ডিপোজিটস হতে পারে। অনেকেই ফিক্সড ডিপোজিটে ইনভেস্টমেন্ট করেন। রেকারেন্ট ডিপোজিট হতে পারে, অনেকে রেকারেন্ট ডিপোজিটেও ইনভেস্টমেন্ট করেন। এই ধরনের ইনভেস্টমেন্টগুলো থাকছে। পিপিএফ থাকছে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এগুলো থাকছে। এগুলোতে কি হচ্ছে, এগুলো শেয়ার মার্কেটের উপরে একদম নির্ভরশীল নয়। এগুলো শুধুমাত্র রেট অফ রিটার্নের উপর নির্ভর করছে। আপনি যে ধরনের ইনস্ট্রুমেন্ট বাই করছেন সেটাতে যদি 7% রেট অফ রিটার্ন থাকে তাহলে আজীবন 7% হিসাবেই দেবে, কিংবা যতদিনে লক ইন পিরিয়ড থাকছে সেই অনুযায়ী দেবে। এই জিনিসগুলোতে অনেকেই ইনভেস্টমেন্ট করেন, কিংবা অনেকে হয়তো এই জিনিসগুলো সম্পর্কে জানেনও না, সেই জন্য এটাও জানানো প্রয়োজন। এরপরে থাকছে মিউচুয়াল ফান্ড। যারা একটু রিসার্চ করেছেন তারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন। মিউচুয়াল ফান্ড অনেক ধরনের হয়, তার মধ্যে বেশিরভাগ মানুষের যেখানে ইনভেস্ট করেন সেটা হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড আর হচ্ছে হাইব্রিড মিউচুয়াল ফান্ড। এর মধ্যে আরেক ধরনের ডেট ফান্ডের কথা আমি এখানে বলেছি। তো মিউচুয়াল ফান্ড একটা এমন ইনস্ট্রুমেন্ট যেখানে আপনাকে অ্যালাউ করে যে মার্কেটের সাথে জুড়ে ইনভেস্টমেন্ট করার জন্য, আপনার টাকাটা একটা মিডল পার্সনের কাছে যায়, সে মার্কেটে ইনভেস্টমেন্ট করে, স্টকসগুলো বাই করে, সে বাই করে, আপনি বাই করেন না, কারণ তার কাছে এক্সপার্টিজ রয়েছে, সে বোঝে মার্কেটকে, এবং সেখান থেকে যে প্রফিট হয় তার একটা ভালো পরিমাণ আপনাকে রিটার্ন দেয়। এরপরে থাকছে স্টক মার্কেট। ডাইরেক্ট স্টকে যারা ইনভেস্ট করেন তাদের। স্টক মার্কেট বিভিন্নভাবে মানুষ বাই করে। অনেকে স্টক মার্কেটে গিয়ে ডিভিডেন্ড শেয়ার বাই করে, অনেকে স্টক মার্কেটে গিয়ে পেনি শেয়ার বাই করে, অনেকে গুড কোয়ালিটি শেয়ার বাই করে। ঠিক আছে, একদম গুড কোয়ালিটি শেয়ার যেখানে কোনো প্রকার কম্প্রোমাইজ হয় না, সেগুলো বাই করে। এরপরেও আরেক ধরনের ইনভেস্টমেন্ট হয়, তবে সেটা অনলাইনে কিংবা ব্যাংকে গিয়ে করা যায় না। সেটা হচ্ছে রিয়েল এস্টেট, যেটারও রেট অফ রিটার্ন খুব ভালো। কিন্তু এখানে রিয়েল এস্টেটের একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। সেই ডিসঅ্যাডভান্টেজটি হচ্ছে রিয়েল এস্টেট কম টাকায় কেনা যায় না। হ্যাঁ, কিছু ওয়েবসাইট রয়েছে যারা ফ্র্যাকশন অফ কোনো রিয়েল এস্টেট পার্ট অনলাইনে বিক্রি করে, তবে আমি ওটাতে অতটা নলেজ রাখি না, সেজন্য সেই বিষয়ে ডিসকাশন হবে না। আমার মনে হয় রিয়েল এস্টেট নিজের নামে যতক্ষণ না অবধি মিউটেশন হচ্ছে সেটাকে আমি ইনভেস্টমেন্ট হিসেবে ধরতে পারছি না। সঠিক জায়গায়, সঠিক লোকেশনে, সঠিক রাস্তার পাশে ভালো মতন টাকা দিয়ে ইনভেস্টমেন্ট যদি করার ক্ষমতা থাকে তবেই রিয়েল এস্টেটে ইনভেস্ট করা উচিত। তার
ছাড়া অনলাইনে রিয়েল এস্টেট যদি কেউ ইনভেস্টমেন্ট করতে যায় ভবিষ্যতে সেখানে বিভিন্ন স্ক্যামের শিকারও হতে পারে। এছাড়াও আরেক ধরনের ইনভেস্টমেন্ট রয়েছে, সেটা হচ্ছে গোল্ড, সিলভার, এই ইনস্ট্রুমেন্টগুলো। এই যত ধরনের ইনস্ট্রুমেন্টগুলো দেখলাম প্রত্যেকের ভেতরে বিভিন্ন জিনিস প্রপার্টি রয়েছে, সেগুলো সম্পর্কে একটু আলোচনা করে নিই। যদি আমরা ক্যাশের দিকে দেখি তাহলে ক্যাশ হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা আমি সেভিংস অ্যাকাউন্টে রাখি ঠিকই, কিন্তু আমাদের নিত্য দৈনন্দিন খরচায় সেটা ইউজ হয়ে যায়। কারণ আমরা অনেক সময় একটা সেভিংস অ্যাকাউন্টের উপরেই চলি, আমরা মাল্টিপল সেভিংস অ্যাকাউন্ট তৈরি করি না। সেজন্য আমাদের যেখানে ডেইলি এক্সপেন্সের টাকাটা থাকে সেখানেই আমাদের ক্যাশের টাকার যেটা সেভিংসের টাকা থাকে। সেই জন্য অনেক সময় আমাদের যেহেতু জিনিসপত্র কেনাকাটি করতে খুবই ভালো লাগে, সেই ক্ষেত্রে আমাদের এই টাকাটা খুব তাড়াতাড়ি ডিপ্লিটেড হয়ে যায়। তার মানে এটাকে আমরা স্টোর করতে পারি না, ঠিক আছে? যারা স্টোর করতে পারেন না তাদের তো কোনোদিনও সেভিংস হবে না। সেই জন্য তাদেরকে একটু এরকম রেকারিং ডিপোজিট কিংবা ফিক্সড ডিপোজিটে আসতে হবে। এই ধরনের ইনস্ট্রুমেন্টের সুবিধাটা হচ্ছে এরা মার্কেটের উপর নির্ভরশীল নয়। ডেট ফান্ড বলুন, ফিক্সড ডিপোজিট বলুন, কর্পোরেট বন্ডস বলুন, রেকারিং ডিপোজিট পিপিএফ বলুন, এগুলো মার্কেটের উপর নির্ভরশীল নয়। এগুলো একটা রেট অফ রিটার্নের উপরে চলে। এখানে কি হয়, আপনি যখন ইনভেস্টমেন্ট করে দেবেন না, ফট করে ওঠাতে পারবেন না। ওঠাতে গেলে কিছু চার্জেস লাগবে, কিছু পেনাল্টি লাগবে। সেই কারণে অনেকে ইনভেস্টমেন্ট স্থায়ী হয়ে যায়। তার মানে এই যে সেভিংস অ্যাকাউন্ট আর এই ধরনের যে অ্যাকাউন্ট, তার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে একটু পানিশমেন্ট রয়েছে তাড়াতাড়ি ওঠাতে গেলে, যেটা এখানে নেই। তার মানে মানুষ নিজের কন্ট্রোলে খুব একটা টাকা বানাতে পারে না, তাকে একটা ডিসিপ্লিনে আসতে। কথাটা আশা করি আমি বোঝাতে পারছি যে ডিসিপ্লিনটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার চলে আসলো মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডেও আপনি যদি খুব তাড়াতাড়ি টাকা ওঠাতে যান, এক্সিট লোড বলে একটা জিনিস রয়েছে। তার মানে এখানেও একটা ডিসিপ্লিন আপনাকে তৈরি করে দেয়। হ্যাঁ, কিছু ফান্ডে নেই, কিন্তু কিছু ফান্ডে রয়েছে। একটা এক্সপেন্স রেশিও রয়েছে, কিন্তু আপনার রিটার্নটাও ভালো দেয়। তবে এখানে ডিসঅ্যাডভান্টেজ কি, মার্কেটের উপরে নির্ভরশীল। মার্কেট যদি ক্র্যাশ করে মিউচুয়াল ফান্ডও নিচে যাবে, কিন্তু অতটা নিচে যাবে না যতটা স্টক যাবে। সেটা এদিক থেকে বেটার। এখানে কোনো গ্যারান্টেড রিটার্ন নেই, কিন্তু ভালো রিটার্ন রয়েছে। মানে কথাটা একটু কন্ট্রাডিক্টরি, কিন্তু এই জিনিসটা বুঝতে হবে। গ্যারান্টেড রিটার্ন যখনই আমরা কোনো ইনস্ট্রুমেন্ট থেকে পাই, সেই রিটার্নটা একটু কমই হয়। যেরকম ফিক্সড ডিপোজিট 7.5% গ্যারান্টেড, মার্কেট ডুবে গেলেও আপনাকে দেবে, কিন্তু বেশি দেবে না। ফিক্সড ডিপোজিট 20% কেউ দিতে পারবে না। মিউচুয়াল ফান্ডে সেখানে 20% ইয়ারলি জেনারেট করতে পারে, কিন্তু সেটা গ্যারান্টেড নয়। ওটাই রিস্ক ফ্যাক্টর, ওটাই খেলা। এরপরে যে ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে সেটা স্টক। এখানে রিটার্ন কত, এখানে ইনফিনিটি লেভেলের রিটার্ন হতে পারে। তার মানে আপনি যদি 1 টাকা শেয়ার কেনেন, সেটা 100 টাকা 3 মাসের ভেতরে হয়ে যেতে পারে। এবার এটা একটা লোভ সৃষ্টি করছে, সেজন্য মানুষ বেশি অ্যাট্রাক্টেড হয়ে যায় শেয়ার মার্কেটের প্রতি, যে আমি বাজি মাত করে দেবো। কিন্তু ওটা অতটা ইজি নয়। অতটা যদি ইজি হতো তাহলে ভারতবর্ষে প্রচুর এরকম অর্থবান লোকজন। স্টক মার্কেটের ব্যাপারটা হচ্ছে, স্টক মার্কেট যখন নতুন কেউ এন্ট্রি করে, তার কাছে যেরকম থাকে প্রথম হয়তো 15 দিন 20 দিন যতক্ষণ তার প্রফিট হচ্ছে, সে নিজেকে স্টক মার্কেটের রাজা ভাবে যে আমি এলাম আর আমি জয় করা শুরু করলাম। কিন্তু স্টক মার্কেট যখন ক্র্যাশ করে, মানুষের সব কিছু নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। এই জন্য স্টক মার্কেট রিস্কি। তাই বলে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করবে না লোকে? অবশ্যই করবে, কিন্তু টেকনিক বেছে। যখন সমুদ্রে প্রচুর পরিমাণ ঢেউ থাকে, তখন ছোটো মোটো ডিঙি নিয়ে যাওয়া যায় না। তখন একটা প্রপার জাহাজ নিয়ে, যেটাতে সঠিক সিস্টেম রয়েছে, এরকম টার্বুলেন্সকে আটকানো, সেরকম জাইরোস্কোপ বসানো জাহাজকে নিয়ে যেতে হবে। তার মানে একটা সিস্টেমেটিক ওয়েতে স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে। সেই জন্য সবার প্রথমে পেনি স্টক বাই করা বন্ধ করে দিতে হবে। পেনি স্টক হচ্ছে এমন একটা মিথ যেটা অন্যকে দেখে কপি করা হয়। কেউ হয়তো কিনেছিল, তার প্রচুর বেড়ে গেছে, এবার আমি তার শেয়ারটা না কিনে অন্য সেরকম রেপ্লিকেট শেয়ার খোঁজার চেষ্টা করছি, যেটা সেই 1 টাকা 2 টাকা 50 পয়সা রেঞ্জে থাকবে, যেটা আমাকে 2000-3000 টাকা রিটার্ন দেবে। এটা একদমই বেকার কথাবার্তা, এটা কোনোদিনও হয় না। আর যদি সেই স্টক আপনি 1 টাকা কেনার পর 2000 টাকা রিটার্নও দেয়, আমি লিখে দিলাম যেই 1 টাকা থেকে 2 টাকা হবে আপনি বিক্রি করে চলে যাবেন। 2 টাকা অনেক বেশি হয়ে যাবে। 1 টাকা থেকে যেই 1.5 টাকা হবে আপনি বিক্রি করে চলে যাবেন, তো 2000 টাকা অবধি আপনি থোড়ি ওটা হোল্ড করতে পারবেন। সেই জন্য দরকার সাইকোলজি। সেটা আপনার এখনও হয়তো তৈরি হয়নি। যাদের তৈরি রয়েছে তারা অলওয়েজ ওয়েলকাম, তারা ইনভেস্টমেন্ট করতে পারে। সবসময় গুড কোয়ালিটি স্টকসে ইনভেস্ট করতে হবে এবং বিভিন্ন সেক্টরের স্টকে ইনভেস্ট করতে হবে। এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। যদি আমরা বিভিন্ন সেক্টরের স্টকে ইনভেস্ট না করি, তাহলে পার্টিকুলার কোনো একটা সেক্টর যদি ক্র্যাশ করে, তাহলে সেখানে প্রবলেম হতে পারে। সেই জন্য স্টক মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করছেন, তারা অলওয়েজ প্রেফার অন দ্য কোয়ালিটি এবং লঙ্গার হরাইজনের জন্য ইনভেস্টমেন্ট করুন। মানে অ্যাটলিস্ট 5 ইয়ার্সের পরে ইনভেস্টমেন্ট করুন। আমি এতটুকু বলতে পারি, 5 ইয়ার্স যদি কেউ
গুড কোয়ালিটি স্টকে ইনভেস্টেড থাকেন তাহলে তার রিটার্ন অনেক ভালো হবে, বাকি ইনস্ট্রুমেন্টগুলো থেকে ভালো হবেই। কিন্তু স্টক মার্কেটে হয়তো আপনি ইনভেস্ট করার সাথে সাথে রিটার্ন পাবেন, কিন্তু ধীরে ধীরে একটা সময় পরে সেই স্টকটি বুম করবে যদি গুড কোয়ালিটি স্টক হয়। নেক্সট হচ্ছে গোল্ড অ্যান্ড সিলভার। এই এতগুলো ইনস্ট্রুমেন্টের ভেতরে কোনো ইনস্ট্রুমেন্টের সাথে মানুষের ইমোশন কানেক্টেড নেই, শুধুমাত্র এই গোল্ড অ্যান্ড সিলভারের সাথে কানেক্টেড রয়েছে, কারণ এটা আমরা কিনি জুয়েলারি ফর্ম, সেখানেই ভুল। যদি ইনভেস্টমেন্ট হিসাবে কিনতে যান তাহলে আপনাকে বুলিয়ান হিসাবে কেনা উচিত কিংবা ডিজিটাল কেনা উচিত। ডিজিটাল যদি গোল্ড কিনতে ইচ্ছা না করে ডিজিটাল ETF কিনে নেবেন, কিন্তু গোল্ডেও আপনাকে ইনভেস্ট করতে হবে, কারণ অনেক সময় মার্কেট ক্র্যাশ করলে গোল্ডগুলো উপরের দিকে যায়, সিলভারও উপরের দিকে যায়। আমি একটা ডেডিকেটেড ভিডিও গোল্ড অ্যান্ড সিলভারের উপর বানিয়ে রেখেছি, আই বাটনে আপনাদের জন্য দিয়ে দেবো, আপনারা একবার দেখে নেবেন। নেক্সট হচ্ছে রিয়েল এস্টেট। আমার মনে হয় জীবনে কখনো না কখনো যদি সুযোগ পাওয়া যায় রিয়েল এস্টেট অবশ্যই ইনভেস্টমেন্ট করবেন যদি আপনাদের কাছে সেরকম অর্থ আসে। তবে এই ভিডিওতে এটা নিয়ে খুব একটা ডিটেল ডিসকাস করব না। এবার কথা হচ্ছে যে কত টাকা আপনারা কোথায় রাখবেন এবং কেন রাখবেন সেটা নিয়ে একবার ডিটেলে ডিসকাস করব। দেখুন, ক্যাশ টাকাকে অলওয়েজ আপনাকে জমাতে হবে, সেই জন্য আপনি 2-3টে প্রসেস নিতে পারেন। এক হচ্ছে রেকারিং ডিপোজিট। আপনি রেকারিং ডিপোজিটে যদি ইনভেস্ট করেন তাহলে সেখানে একটা কিস্তি নেয় এবং কিছু রিটার্ন দেয়, এটা খারাপ জিনিস নয়, এটা আপনারা করতে পারেন শুরুর দিকে। যারা একটু লেভেলে ভালো তারা ডেট মিউচুয়াল ফান্ড SIP করতে পারেন। ডেট মিউচুয়াল ফান্ডে যেই মুহূর্তে আপনার SIP করবেন, আপনার SIP তৈরি হয়ে গেল, আপনার নিয়মিত ইনভেস্টমেন্ট হয়ে গেল, মাসে মাসে কাটবে এবং রিটার্নটা মার্কেটের উপর নির্ভর করবে না। এর ফলে আপনার একটা কী হবে, একটা ভালো কর্পাস তৈরি হবে। ঠিক আছে, সাপোজ আপনার টার্গেট হচ্ছে 2 লক্ষ টাকা তৈরি করা, তো সেই হিসাবে কতদিনে তৈরি করতে চান সেই ব্যাক ক্যালকুলেশন যদি আপনারা করে নেন, এর রিটার্ন অ্যাভারেজ 7.5-8% ধরে, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের সেই টাকাটা তৈরি হবে। এটা আমি গ্যারান্টি এই জন্য দিতে পারছি কারণ এটা ডেট ফান্ড কিংবা রেকারিং ডিপোজিট, আদারওয়াইজ আমি গ্যারান্টি দিতে পারবো না। তো সেই জন্য এই ইনস্ট্রুমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট। অনেকেই এটাতে ইনভেস্ট করে না, কিন্তু এটা ইনভেস্ট করা উচিত। ক্যাশ টাকা দিয়ে একটা ফান্ড তৈরি করা উচিত, কারণ মার্কেট যদি কখনো ক্র্যাশ করে যায় কিংবা গোল্ডের দাম কখনো যদি ক্র্যাশ করে যায়, দেয়ার উইল অ্যান অপরচুনিটি। তো এই ফান্ডটিকে অপরচুনিটি ফান্ড নাম দিয়ে আপনি অলওয়েজ সেখানে টাকাকে রাখবেন, যে টাকাটা বাড়বে, এরকম না যে কমবে। আমাদের দেশে এই মুহূর্তে ইনফ্লেশন প্রায় 5.5% থেকে 6%-এর কাছাকাছি এই মুহূর্তে। তো সেখানে যদি আপনি 7-8% রিটার্ন পান, তার মানে আপনার টাকাটা ইনফ্লেশন খেয়ে নিতে পারছে না, আপনার টাকাটা বাড়ছে, অল্প হলেও বাড়ছে। তো সেখানে ইনভেস্টমেন্ট রাখুন। এবার এই ধরনের ফান্ডে একটা আপার সিলিংও আপনাকে রাখতে হবে। সাপোজ আপনার যেরকম অবস্থা, যেরকম ধরুন আপনার 6 মাসের স্যালারি, 6 মান্থের যে স্যালারি হয়, সাপোজ কারো যদি 50,000 করে যদি স্যালারি হয়, তাহলে 3 লাখ রুপিস তাকে ক্যাশে রাখা উচিত। কারণ আপনার লাইফেও যদি কখনো ক্র্যাশ আসে, সেক্ষেত্রেও এটা আপনি ইউটিলাইজ করতে পারবেন। সেই জন্য এই টাকাটাকে ফার্স্টে জমিয়ে তারপরেই ধীরে ধীরে ইনভেস্টমেন্ট শুরু করুন, কিংবা এই টাকাটা 50% করে এখানে জমুন, বাকি টাকাটা আপনি ইনভেস্ট করুন। তো এরকমভাবে একটা আপনাকে ফান্ড তৈরি করতে হবে। নেক্সট হচ্ছে ডেট ইনস্ট্রুমেন্ট। ডেট ইনস্ট্রুমেন্টে অনেক সময় আমরা ইনভেস্টমেন্ট করি না, কিন্তু এটা কিন্তু ইনভেস্টমেন্ট করাটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যাটলিস্ট আপনার পোর্টফোলিও থেকে শুরুর দিকে যদি হয় 20-30% আপনার ডেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করুন। এবার ডেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করতে গেলে আপনারা কিসে ইনভেস্ট করবেন? সবার প্রথমে আপনারা বন্ডস বাই করতে পারেন। এবার যখন আপনারা বন্ডস বাই করতে যাবেন, তো শুরুর দিকে AAA রেটিংয়ের বন্ডসই বাই করবেন, কারণ এটার রিস্ক একটু কম, এবং মানে একটু কম নয়, সব থেকে কম, যেহেতু AAA রেটিং রয়েছে। এরপরে যখন আপনারা বেশ ম্যাচিওর হয়ে যাবে, তখন আপনারা AA রেটিংয়েরও নিতে পারেন। এবার এই দুটোর মধ্যে পার্থক্য কী? যেহেতু এটা সব থেকে সিকিউর, তো রিটার্নটা একটু কম। এটা একটু যখন একটু কম সিকিউর, তো রিটার্নটা একটু হালকা বেশি হতে পারে। তবে প্রেফারেবল হচ্ছে AAA রেটিংয়ে বন্ডসে আপনারা ইনভেস্টমেন্ট করুন। ডেট ফান্ড, কারো কাছে যদি কখনও বেশ কিছু লামসাম টাকা চলে আসে, একসাথে অনেকগুলো টাকা চলে আসে, আমি বলবো আপনারা সোজাসুজি ডেট মিউচুয়াল ফান্ডে লামসাম করে দিন একটা বেশ ভালো অ্যামাউন্ট, কারণ ডেট মিউচুয়াল ফান্ডে আপনারা কন্টিনিউয়াস উপরের দিকেই যাবে, তা আপনাকে নিচের দিকে আসতে দেবে না। তো সেই জন্য এটাও একটা ইম্পর্ট্যান্ট পার্ট। এছাড়াও যদি মনে হয় যে আমি আরও ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবো, ডেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করবো, কিন্তু আপনার রিটার্ন ভালো চাই, সেক্ষেত্রে আপনি কনজারভেটিভ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। কনজারভেটিভ হাইব্রিড মিউচুয়াল ফান্ডে কী হবে, 35% অবধি স্টক থাকবে এবং বাকিগুলো থাকবে আপনার ডেট। মানে আপনি যদি ইন্ডিভিজুয়ালি
কিছু বাই করতে না চান, যে আমি ইন্ডিভিজুয়ালি গিয়ে কর্পোরেট বন্ড বাই করব, সেটা আমি চাই না, আমি মিউচুয়াল ফান্ডের থ্রু বাই করতে চাই, তো সেক্ষেত্রে আপনি বাকি এখানে ইনভেস্ট করতে পারেন। এটাও আপনাকে একটা স্টেডি রিটার্ন দেবে। ডেট মিউচুয়াল ফান্ড 20-30% ইনভেস্টমেন্ট করলে বড় বড় ক্র্যাশেও আপনার পোর্টফোলিওটা টিকে থাকবে, রিটার্নও আসবে এবং টিকেও থাকবে। তো সেই জন্য আপনার লাইফে যখন আপনি 25 বছর 30 বছরের জন্য প্ল্যান করছেন কিংবা 15 ইয়ার্সের জন্য প্ল্যান করছেন, সেখানে ডেট ইনস্ট্রুমেন্টের একটা ভালো অবদান থাকা উচিত। শুধুমাত্র যদি স্টকের উপরে ইনভেস্ট করেন তাহলে আপনার লাইফটা ভলাটিলিটিতে ভর্তি হয়ে যাবে। যদি কম টাকা থাকে তো আপনি সহ্য করে নেবেন, কিন্তু যাদের টাকার অঙ্কটা অনেক বেশি সেক্ষেত্রে কিন্তু লসের পরিমাণটাও অনেক বেশি হয়, শুধুমাত্র পার্সেন্টেজ নয়, লসটাও আপনাকে দেখতে হবে যে কতটা হচ্ছে। নেক্সট হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে অনেকেই ইনভেস্ট করেন, আমি আশা করি আমার যারা অডিয়েন্স রয়েছেন তারা বেশিরভাগ মিউচুয়াল ফান্ডেই ইনভেস্ট করেন, এবং তাদের একটা বড় ভুল, তারা শুধুমাত্র মিউচুয়াল ফান্ডেই ইনভেস্ট করেন। আমি বাকি যে ইনস্ট্রুমেন্টের কথা বললাম হয়তো সেখানে ইনভেস্ট করেন না, তো সেক্ষেত্রে আপনাদেরকে বাকি ইনস্ট্রুমেন্টগুলো এক্সপ্লোর করতে হবে। যদি আপনারা স্টক এক্সপ্লোর করেন তো অবশ্যই ডেট ইনস্ট্রুমেন্ট এক্সপ্লোর করবেন। শুধুমাত্র স্টকে চলে গেলেন কিন্তু ডেট নিলেন না, তাহলে কোথাও না কোথাও ভুল হবে। মিউচুয়াল ফান্ডকে আমরা ডাইভার্সিফাই কী করে করতে পারি? প্রথম কথা হচ্ছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ হিসেবে আমরা এটাকে ভাগ করতে পারি। এছাড়াও মাল্টি ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপ এই হিসাবেও আমরা ভাগ করতে পারি যদি আমরা ইকুইটি মিউচুয়াল ফান্ডের কথা বলি। এছাড়াও আমি হাইব্রিড মিউচুয়াল ফান্ডে একটা আগে দেখালাম, হাইব্রিড মিউচুয়াল ফান্ডেও আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। তার মধ্যে অ্যাগ্রেসিভ রয়েছে। অ্যাগ্রেসিভ হাইব্রিড মিউচুয়াল ফান্ড 65%-এর উপরে স্টকে ইনভেস্ট করে এবং 35%-এর কম বন্ডে ইনভেস্ট করে। তার মানে এখানে রিটার্নটা কিন্তু ব্যালেন্সড, যে খুব ব্যালেন্স তা না, স্টকের উপরে বেশি নির্ভরশীল। এরপর একটা রয়েছে ব্যালেন্সড মিউচুয়াল ফান্ড, যেটা 50-50 স্টক এবং 50 ডেটে ইনভেস্টমেন্ট করে। ব্যালেন্সড হাইব্রিড মিউচুয়াল ফান্ড 50-50 হওয়ার জন্য এখানে রিটার্নটা একটু অ্যাভারেজ আউট হয়ে যায়, একটু কমের দিকে থাকে, আপনার পোর্টফোলিওটা সুরক্ষিত থাকে এবং ভলাটিলিটি থেকে মুক্ত থাকে। সেই জন্য এখানেও আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। যদি মনে হয় আমি অত কিছু বুঝতে পারছি না, লার্জ ক্যাপ কিনবো না মিড ক্যাপ কিনবো না কী কিনবো, সেক্ষেত্রে আমি বলবো আপনি হাইব্রিড মিউচুয়াল ফান্ডে বাই করুন। হাইব্রিড মিউচুয়াল ফান্ডের অ্যাগ্রেসিভ বাই করুন এবং ব্যালেন্সড হাইব্রিড মিউচুয়াল ফান্ড বাই করুন। সেখানে কি হবে, আপনার পোর্টফোলিওটা ডেট এবং স্টকস দ্বারা ডাইভার্সিফাই হয়ে যাবে এবং একটা দুটো বিভিন্ন কোম্পানি নিলে পরে আপনার সেক্টর ওয়াইজও ডাইভার্সিফাই হয়ে যাবে এবং আপনাকে অত কিছু ভাবতে হবে না, একটা ভালো রিটার্ন আপনি পাবেন। নেক্সট হচ্ছে স্টকসে আমরা ডাইভার্সিফাই কী করে করব? সবার প্রথমে বলে দিই যে স্টকসে এই কয়েকটা জিনিস আমরা দেখি সাধারণত, কিন্তু এটা দেখার খুব একটা প্রয়োজন নেই। প্রথম কথা হচ্ছে যে আমরা যাই হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশনের উপরে চলে যাই, যে লার্জ ক্যাপ কিনা মিড ক্যাপ কিনা সেদিকে আমরা দেখি। তারপরে আমরা দেখি হচ্ছে যে প্রাইস কত, কারেন্ট মার্কেট প্রাইস, যেটা আমরা দেখি যে যদি কম টাকায় হয় তাহলে আমরা সেটা বাই করব, সেটা ইস্যু করব। আগামী দিনে ইভি সেক্টর আসছে কিংবা আগামী দিনে এআই সেক্টর আসছে, সেই দিকে আমরা ইনভেস্টমেন্টের জন্য দৌড়ে যাই। তো অনেক সময় এগুলো দেখে আমরা ইনভেস্টমেন্ট করি, তারপর আমরা রিটার্ন পাই না। আমি বলবো যে যখন আপনারা লং টার্মে ইনভেস্টমেন্ট করছেন এগুলো দেখবেন না, আপনাদের যেটা দেখার প্রয়োজন সেটা হচ্ছে কোম্পানি ফান্ডামেন্টালস কীরকম, ভালো না খারাপ, কোম্পানি প্রফিটেবল কিনা, সেটার দিকে নিবেশ করুন। তাহলে পরে কী হবে, আপনার রিটার্নটা ভালো আসবে। এবার কথা হচ্ছে যে আমি প্রফিটেবল কিনা দেখলাম, আমার কোম্পানি ফান্ডামেন্টালস ভালো দেখলাম, কিন্তু কোম্পানিটা কিন্তু পুরনো টেকনোলজির উপরে, সাপোজ কোল ইন্ডিয়া, আমার ভালো লাগছে, আমি কোল ইন্ডিয়া ইনভেস্ট করবো, কিন্তু এখন তো সোলার চলছে, তাহলে আমি কি সোলারের দিকে যাব না? আপনি যেতে পারেন, কিন্তু একটা কথা বুঝতে হবে যে সোলার সেক্টরের উপরে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন তো সেখান থেকে আপনি একটা পার্টিকুলার স্টক তো বেছে নেবেন না। আর সেটার কম্প্যারিজনে কোল ইন্ডিয়া অলরেডি আপনার একটা ওয়েল অয়েলড মেশিন, যে মানুষকে এমপ্লয়মেন্ট দিচ্ছে, যে প্রফিট জেনারেট করছে, যে ডিভিডেন্ড দিচ্ছে, সেদিক থেকে তার ফান্ডামেন্টালসটা অনেক বেশি বেটার। আমি এটা বলছি না সোলারে এরকম হবে না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। হতে পারে যে সোলারে ওরকম একটা ওয়েল অয়েলড মেশিন রয়েছে, আপনারা সেখানে ইনভেস্টমেন্ট করুন। স্টকের ক্ষেত্রে এইভাবে স্টক বাছুন যেটা ভালো ফাংশনিং, যেখানে আরওসিগুলো ভালো রয়েছে, যেখানে এবিটা রেশিওটা আপনার খুব ভালো তৈরি হয়, নেট প্রফিটেবল, কোম্পানির কাছে ক্যাশ ফ্লো রয়েছে, কোম্পানির ডেট ধীরে ধীরে রেডিউস করছে, ডেট থাকলে খারাপ নয় কিন্তু ধীরে ধীরে রেডিউস করছে কিংবা করতে পারে, কোম্পানির কাছে এতটাই ক্যাশ ফ্লো রয়েছে, সেই সব দিকে আপনাকে নজর রাখতে হবে এবং আপনাকে ইনভেস্টমেন্ট
করতে হবে। কারণ আপনি যদি ভালো কোয়ালিটি শেয়ার নিন, হয়তো 1-2 বছর শেয়ারটি পারফর্ম করলো না, 10%, 5% এরকম করে দিল ইয়ারলিতে, কিন্তু হয়তো থার্ড ইয়ারে গিয়ে সেটা বুম করে গেল। বুম করলে পরে সেটা কিন্তু মাল্টিব্যাগার হতে পারে, যেটা অন্যান্য ইনস্ট্রুমেন্টে পসিবল না, স্টকে পসিবল। সেই জন্য অলওয়েজ ইনভেস্ট ইন দ্য গুড কোয়ালিটি স্টকস, পেনি স্টক কিংবা সিজনাল স্টকস বলতে সাপোজ ওলা যখন এলো একদম 8 দিনে ডবল হয়ে গেল, সবাই ইনভেস্ট করলো, তারপরে দেখো ক্র্যাশ হয়ে গেল। তো এইরকম পার্টিকুলার শেয়ারগুলো থেকে বাঁচা উচিত, কারণ এগুলো নিউজ স্টার্ট আপ শেয়ার, খারাপ যে তা না, কিন্তু এগুলোতে অনেক বেশি মানুষের মানে ভলাটিলিটি কাজ করছে, ইমোশনস কাজ করছে, কেউ ভাবছে খুব ভালো, কেউ ভাবছে খুব খারাপ। সেখান থেকে বেটার হচ্ছে আপনার একটু পুরোনো দিকে যদি আপনি যান, কিছু ভালো কোম্পানি রয়েছে যারা কন্টিনিউয়াস ইয়ার বাই ইয়ার ভালো ভালো রিটার্ন জেনারেট করছে, সেখানে আপনার। নেক্সট হচ্ছে গোল্ড অ্যান্ড সিলভার। গোল্ড অ্যান্ড সিলভারে আমরা কেন ইনভেস্ট করব? সবার প্রথমে গোল্ড অ্যান্ড সিলভারে আমরা এই জন্য ইনভেস্ট করব কারণ এটা শেয়ার মার্কেটের থেকে আলাদা, এটা ডেট মার্কেটের থেকে আলাদা। তার মানে যেই ধরনের ইনস্ট্রুমেন্টে আমরা ইনভেস্ট করছি অলরেডি, তার থেকে একটা আলাদা ইনস্ট্রুমেন্ট, এবং এর চাহিদা কন্টিনিউয়াস রিয়েল এস্টেটের মতনই ধীরে ধীরে উপরের দিকে যায়। হয়তো পার্টিকুলার কোনো ইয়ারে কম হতে পারে, কিন্তু অ্যাভারেজ দেখা গেছে 10.5 থেকে 12%-এর ভেতরে এদের একটা ইয়ারলি রিটার্ন থাকে। সেদিক থেকে এটা খারাপ না, এফডির থেকে বেটার, ভালো ভালো স্টকের থেকে বেটার, এবং কিছু মিউচুয়াল ফান্ডের থেকেও বেটার রিটার্ন দেয়। সেজন্য ডাইভার্সিফাই যদি করতে হয় পোর্টফোলিওতে, আপনি গোল্ড এবং সিলভার বাই করতে পারেন। এবার কথা, যদি আমি ফিজিক্যালি বুলিয়ান বাই না করি, ফিজিক্যালি বুলিয়ান বাই না করলে, প্রথম কথা বলে দিই, ফিজিক্যালি যদি আপনি বুলিয়ান বাই করতে চান, সেক্ষেত্রে আপনাকে 3% জিএসটি দিতে হবে। সেক্ষেত্রে আপনারা ইটিএফ বাই করুন। ইটিএফ ইজ এ গুড অপশান, গোল্ডের উপরেই নির্ভর করছে। তো ইটিএফ যখন আপনারা বাই করবেন, আপনার বাড়িতে স্টোর করার প্রবলেম নেই, কোনো থেফটের ভয় নেই, অনলাইনেই থাকলো, এবং স্টেডিভাবে সেটা গ্রো হতে থাকবে। সেই অনুযায়ী আপনার বিক্রি করতেও সুবিধা, লিকুইডিটি আপনি পেয়ে যাবেন। এখানে কি হয়, গোল্ড আমরা কিনে নিলাম, তারপরে আমরা যখন বিক্রি করতে যাব, সেখানে একটু অনেকের সমস্যা হতে পারে। তো সেই সমস্যার কোনো কারণ নেই। অনেক সময় কি হয়, আমরা জুয়েলারি দোকানে যাই, তো তারা একটু কম দাম দেয়, যদিও বা সেটা বুলিয়ান, তবুও তারা করতে পারে, আপনার সাথে সমস্যা করতে পারে। সেদিক থেকে ইটিএফটা ফার বেটার। আপনার সিলভারেরও ইটিএফ পেয়ে যাবেন, গোল্ডেরও ইটিএফ পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে ইটিএফসের উপরে ইনভেস্টমেন্ট কেন করা উচিত? ইটিএফসের উপরে ইনভেস্টমেন্ট আমরা এই জন্যই করবো, আমরা যদি কোনো গড়ে রিটার্ন চাই কোনো মার্কেটের থেকে, সাপোজ আমরা নিফটির থেকে একটা গড়ে রিটার্ন চাচ্ছি, নিফটি 50। এবার আমি তো 50টা কোম্পানির উপরে ইনভেস্ট করতে পারছি না, 50টা কোম্পানিতে। সেই ক্ষেত্রে আমরা নিফটি 50 ইটিএফ বাই করব। সাপোজ আমরা নিফটি নেক্সট 50-তে ইনভেস্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা ইটিএফ বাই করব। সাপোজ আমরা ইউএস মার্কেটকে টাচ করতে চাই, কিন্তু ইউএসএ মানি কনভার্জন করে কিছু টাকা হারিয়ে আবার ওখানে ব্যাংকে ইনভেস্ট করে যত টাকা প্রফিট হলো সেটাকে আবার উইথড্র করার জন্য কিছু চার্জেস দিয়ে, তারপরে আবার মানি কনভার্জন করে ইন্ডিয়ান রুপিসে নিয়ে আবার কিছু টাকা হারিয়ে না নিতে চাই, তাহলে আমরা ইনভেস্ট করবো ইটিএফ। সেই ক্ষেত্রে আমরা ইউএস মার্কেটে ন্যাসড্যাক, এটা একটা ইন্ডেক্স, S&P 500 এটাও একটা ইন্ডেক্স, এছাড়াও বিভিন্ন রয়েছে, ডাও এন্ড জোন্স রয়েছে, এবং আরও অনেক ইটিএফ অ্যাভেলেবেল রয়েছে। আমি ইটিএফের উপরে একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আপনারা দেখতে পারেন আই বাটন থেকে। সেখানে আমরা ইনভেস্টমেন্ট করব। এবার কথা হচ্ছে ইটিএফে আমরা ইনভেস্টমেন্ট কেন করব? কারণ আমরা একটা গড়ে রিটার্ন চাই, এবং ইটিএফ আমাদেরকে অপশন দেয় অ্যাক্রস দ্য মার্কেট যাওয়ার। সাপোজ আপনি হ্যাংস্যাং মানে চায়নার মার্কেটে ইনভেস্ট করতে চান, সেটারও ইটিএফ অ্যাভেলেবেল রয়েছে, সেখানে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। তো বিভিন্ন সেক্টরে এবং বিভিন্ন দেশে এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্টে যখন আপনার পোর্টফোলিওতে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট থাকবে, আপনার পোর্টফোলিও সঠিক করতে ডাইভার্সিফাই হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, কোন ইনস্ট্রুমেন্টে কত % আপনি ইনভেস্টমেন্ট করবেন? সবার প্রথমে আমি আপনার পোর্টফোলিওকে দুভাগে ভাগ করে দিচ্ছি। একটা হচ্ছে ইকুইটি বেসড, আর একটা হচ্ছে ডেট বেসড। ইকুইটি বেসডের ভেতরে কী আসছে? কিছু স্টকস তো অবশ্যই ইকুইটি, নিজেই ইকুইটি, কিছু অ্যাগ্রেসিভ মিউচুয়াল ফান্ড, কিছু লার্জ ক্যাপ, মিড ক্যাপ এক্সেট্রা মিউচুয়াল ফান্ডগুলো, এগুলো ইকুইটির ভিতরে আসছে। এছাড়া কি আসছে? ইটিএফ আপনার ইকুইটির ভিতরে আসছে। এরপরে যদি আপনারা ডেটের ভেতরে দেখেন, তাহলে আপনার সবার প্রথমে চলে আসছে সাপোজ
PPF, corporate bonds, RD, FD, debt, মিউচুয়াল ফান্ড, এটসেট্রা। এবং আমি যেহেতু গোল্ডকে ইকুইটি হিসাবে আমি দেখছি না, আমি গোল্ডকে ডেট হিসাবেই দেখছি, কারণ আপনি গোল্ডকে মানে খুব ইজিলি বিক্রি করতে পারেন, মার্কেটের উপর নির্ভর করে না খুব একটা, কিছু কিছু ইন্টারন্যাশনাল ফ্যাক্টরের উপর নির্ভর করে অবশ্যই, তবু আমি একে ডেটের ভেতরেই রাখছি। তো গোল্ড অ্যান্ড সিলভার এই দুটোর উপরে পার্সেন্টেজ আমি আপনাদেরকে বলি। যদি সবথেকে ভালো এবং ওয়েল প্রোভেন পার্সেন্টেজে আপনারা যেতে চান, সেই পার্সেন্টেজটি হচ্ছে, অনেকের মনে হতে পারে যেটা 75-25 হবে, সেটা কিন্তু নয়। সবথেকে ভালো রিটার্ন যেটা দিয়ে এসছে সেটা হচ্ছে 55 এদিকে, 45 এদিকে। এবার অনেকে তো অবাক, 45% ডেটে? হ্যাঁ, কারণ যারা 20 বছর ধরে ইনভেস্টমেন্ট করেছে তারা অনেকেই বলেছে যে মার্কেট অনেক সময় এমন ভেলকি দেখায়, আপনার সব প্রফিট 15 বছর পরে ইনভেস্টমেন্টের পরে যত প্রফিট রয়েছে সেটাও কিন্তু জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রফিট জিরো, ক্যাপিটাল না, প্রফিট জিরো হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে ডেট মিউচুয়াল ফান্ড আপনাকে একটা ভালো রিটার্ন তৈরি করবে। তো এই রেশিওকে কেউ মানতে পারো, কিংবা যদি মনে হয় যে একটু অ্যাগ্রেসিভ যাব, তো 65-35-এ ইনভেস্ট করতে পারো। এরপরে যদি মনে হয় না আমরা একটু কনজারভেটিভে যাব, তাহলে এদিকে আপনারা 50%, এদিকে আপনারা 50%-এ ইনভেস্ট করতে পারেন। এবার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থাকার পরে স্টকসে, ইটিএফে, মিউচুয়াল ফান্ডে কত পার্সেন্ট ইনভেস্ট করব। সাপোজ স্টকস, মিউচুয়াল ফান্ড, ইটিএফ, এখানে আমি ইনভেস্ট করতে চাচ্ছি। এবার বুঝতে পারছি না কত পার্সেন্ট ইনভেস্ট করব। সেক্ষেত্রে আমি বলবো 33% করে আপনারা তিনটেতে ইনভেস্ট করুন, যেটা আপনার টোটাল পোর্টফোলিওর 55% হবে। সিমিলারলি যদি মনে হয় যে আমি ডেট, মিউচুয়াল ফান্ড, পিপিএফে তো একটা আপার লিমিট রয়েছে, তো সেটাই ম্যাক্সিমাম হতে পারে। পিপিএফ, এফডি কিংবা আরডি কিংবা কর্পোরেট বন্ডস এরকম যদি ইনভেস্টমেন্ট কেউ করতে চান, তাহলে অবশ্যই সেখানে আপনারা নিজের মতন চুজ করতে পারেন। তবে আমি বিশ্বাস করি যে যেহেতু এটা ফিক্সড, এটা একটা লিমিটের ভিতরে যাবে। ডেট মিউচুয়াল ফান্ডে আপনারা 60% অবধি ইনভেস্টমেন্ট করুন বিভিন্ন, আর বাকি এখানে যদি আমি ধরে নিচ্ছি 15%, এবং এখানে আমি 25% একটা ভাগে নিতে পারি, এবং সেটা আপনার টোটাল পোর্টফোলিওর 45%-এর ভিতরে হবে। তো এই হিসাবে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। আর যদি মনে হয় কারো আমি পিপিএফে ইনভেস্টমেন্ট করবো না, তো এখানে অপশনাল হিসাবে আপনি গোল্ড রাখতে পারেন, যদি আপনার ফিউচার কোনো লায়াবিলিটি থাকে যেখানে আপনার সোনার প্রয়োজন হবে। তো এইভাবে আপনারা নিজের পোর্টফোলিওকে ডাইভার্সিফাই, রিয়েল মিনিংয়ে ডাইভার্সিফাই করে ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার একটা প্রশ্ন হতে পারে যে আপনি এত জ্ঞান দিচ্ছে, আপনি করেছেন? আমি করছি, আমি ধীরে ধীরে ডাইভার্সিফাই করছি। আমি শুরুর দিকে এতটা বুঝতাম না যে এতটা ডাইভার্সিফাই করা উচিত ছিল। তো আমার স্টকসেই ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট ছিল, আমি আদার্স কোনো ইনভেস্টমেন্ট করতাম না। এখন আমার স্টকসের পোর্টফোলিও সমান পোর্টফোলিও হচ্ছে মিউচুয়াল ফান্ড, এবং আমি ধীরে ধীরে ক্যাশ এবং ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছি। স্টকস আর মিউচুয়াল ফান্ডে ধীরে ধীরেই করছি, কিন্তু এদিকে আমি ইনভেস্টমেন্ট বাড়াচ্ছি। আমার আইডিয়াল ইকুয়েশনে, যেটা আপনাদের সামনে এই মুহূর্তে চোখের সামনে রয়েছে, সেই ইকুয়েশনে আমি ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। আশা করি এই ভিডিওতে আপনাদেরকে কিছু বোঝাতে পারলাম, আপনাদের কিছু উপকার হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধু, তো অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, গুড বাই।